চলে আসা এরকম জায়গাগুলো সেটা বেশি পড়ার উপর ডিপেন্ড করে, তবে কোনো পসিবিলিটি থাকে। কিছু সিলেক্টেড জায়গা আছে, যে সিলেক্টেড জায়গাগুলো কভার করতে কম সময়ে নাম্বার ভালোই স্কোর বা সেটা এক জায়গায় লিখতে আমরা দেখে তার সুবিধা যদি আসে, কারণ আমি ক্যালসিয়াম কার্বনের সাথে এক্সেল করলাম, পরীক্ষায় ম্যাগনেসিয়াম কার্বনের সাথে এক্সেল আসবে, কিন্তু তখন আগে থেকে ক্যালসিয়াম ভৌতবিজ্ঞান নিয়ে তোমাদের কিন্তু ভয় পাওয়ার আর কোনো দরকার নেই। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন ভৌতবিজ্ঞান তথা কেমিস্ট্রির একজন বিশিষ্ট শিক্ষক অর্পণ স্যার। স্যারের থেকেই আমরা তোমাদের যে গাইডেন্সগুলো, যে অ্যাডভাইসগুলো সেগুলো জেনে নেব। কারণ কি, শুধু কোশ্চেন পড়ে গেলে পরীক্ষায় হবে না, পরীক্ষার দিন কি করতে হবে, পরীক্ষার আগের দিন কি করতে হবে এবং এই সীমিত সময় কি করতে হবে তোমাদের, সেই যে রুলটা স্যার পুরোটাই বলবে। প্রথমে স্যারকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের চ্যানেল ওয়ান শট উইথ বারোই ব্রাদার্সে স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। তো স্যার আপনাকে ধন্যবাদ আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে। স্যার আপনাকে প্রথমেই স্টুডেন্টদের জন্য কিছু বলতে বলি যে না, এখন তো সীমিত সময়, 1 মাস সময় নেই, 2 তারিখে ওদের পরীক্ষা। তো এখন স্যার ওরা এই কদিন কীভাবে পড়বে? আচ্ছা, মেনলি এখন যেহেতু সময় বেশি নেই, বইটা সারা বছর পড়া থাকলে তো খুবই ভালো। যাদের ক্ষেত্রে বইগুলো পড়া নেই তারা একটু সিলেক্টেড পড়া উচিত। কেন কি, এই এত অল্প সময় তো বই কমপ্লিট করা পুরো মুশকিলের ব্যাপার। সেক্ষেত্রে টেস্ট পেপারে যদি যে 25-30টা যে স্কুল থাকে, সেই স্কুলের কোশ্চেনগুলো যদি সলভ করা হয়, সেগুলো ধরে ধরে অঙ্কগুলো, ভৌতবিজ্ঞানের অঙ্ক খুব সীমিত জায়গা থেকেই আসে, সেই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করা হয় তাহলে সেই রকমই কোশ্চেন অ্যাকচুয়াল মাধ্যমিক পরীক্ষাতেও আসে। এবার সেদিক থেকে কিছু সিলেক্টিভও পড়া যায়, যেমন প্রত্যেক চ্যাপ্টার থেকেই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই রকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন টেস্ট পেপার করলেই পাওয়া যায়, যে কোনো পাবলিকেশনের টেস্ট পেপার থেকে সেই রকমই পড়া যেতে পারে। এবার স্যার আপনি যে বললেন টেস্ট পেপারের কথা, এখন টেস্ট পেপার থেকে স্যার যদি একটা স্টুডেন্ট বই না পড়ে যদি এই সময় যদি টেস্ট পেপার পড়ে যায়, তাহলে কি টেস্ট পেপার থেকে কি কমন আসার কি কোনো পসিবিলিটি থাকে? হ্যাঁ, টেস্ট পেপার থেকে তো কমন আসে কোশ্চেন। এবার সমস্ত কোশ্চেন তো ভৌতবিজ্ঞানে হয়তো টেস্ট পেপার করে পাওয়া যায় না, 100% পাওয়া সম্ভব না, কেন ভৌতবিজ্ঞানে বই পড়াটা খুবই দরকার। কিন্তু তা সত্ত্বেও টেস্ট পেপার করলে একটা যথেষ্ট পরিমাণে কোশ্চেন পাওয়া যায় এবং ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের রিপিটেশন হয়, কোশ্চেন ভালোই আসে। 25-30টা স্কুল করলে সেটা থেকে ভালো নম্বরই কমন পাওয়া যায়। আচ্ছা স্যার, যারা এই মুহূর্তে ভালো করে একেবারেই পড়েনি, সারা বছর মোটামুটি ভালো করে পড়েনি, এই মুহূর্তে তাদের জন্য আপনি কি বলবেন যে তারা পাস করার জন্য কীভাবে পড়বে? অ্যাকচুয়ালি কিছু সিলেক্টেড জায়গা আছে, যে সিলেক্টেড জায়গাগুলো কভার করলে কম সময়ে নাম্বার মোটামুটি ভালোই স্কোর করা যায়। এবার সেরকম কিছু জায়গা আমি সাজিয়ে নিয়ে এসেছি, বা সেগুলো বলতে পারি, বললে হয়তো স্টুডেন্টদের সুবিধা হবে। সেরকম কিছু জায়গা আমি বলছি, যেমন দেখো তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা আছে না, পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে পড়তে পারো মিথেন হাইড্রেট কি, তার সংকেত, বা কোলবেড মিথেন কি, ঠিক আছে, তার ডিটেলস যেটা আছে। আচ্ছা, এরপরে ধরো নেক্সট চ্যাপ্টার যেটা আছে, বা এখানেই আরেকটা আছে, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কি, সেই সম্পর্কে যদি 2 নম্বরের কোশ্চেন আসে, বা হচ্ছে ভালো জ্বালানির বৈশিষ্ট্য কি, এবং ওজোন স্তরের যে ক্ষয়ের বিষয়টা আছে এবং ওজোন স্তরের ক্ষয় সংক্রান্ত ঘটনা এবং তার যে বিক্রিয়ার সাহায্যে যে ব্যাখ্যা যেগুলো আছে সেইগুলো, মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও টেস্ট পেপার কিছু দেখলে হয়তো আরও কিছু কোশ্চেন পেয়ে যাবে তোমরা। এরপরে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে গ্যাসের আচরণ, এখান থেকে অঙ্ক তো আসে, কিন্তু এছাড়া এখানে একদম কিছু সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, সমন্বয় সূত্র, এই স্টেটমেন্ট যেগুলো আছে সূত্রের, সেইগুলো যেরকম আসে তার পাশাপাশি গাণিতিক রূপটাও কিন্তু পরীক্ষায় লিখতে হবে। যদি বলে এর সূত্র লেখো, বয়েলের সূত্র লেখো, তাহলে কিন্তু সূত্র 2 লাইন লেখার পরে তার যে গাণিতিক রূপ, যে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে P1 V1 P2 V2, সেই রূপটাও লিখতে হবে। এরকমভাবে গুছিয়ে এই স্টেটমেন্টগুলো রেডি করা। তার সাথে সাথে কিন্তু অঙ্ক যেগুলো, মানে যে কোনো ফর্মুলা আছে, P1 V1 P2 V2, বা V1 V2 T1 T2, P1 V1 T1, P2 V2 T2, সমন্বয় সূত্র, সবকটার অঙ্ক একদম সিলেক্টেড অঙ্ক আসে মাধ্যমিকে। যে যদি উষ্ণতা স্থির থাকে বয়েলের সূত্র হবে, যদি চাপ স্থির থাকে তাহলে চার্লসের সূত্র হবে, আর যদি কোনো স্থির না দেখি সবকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সমন্বয় সূত্র হবে।
আর অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু এন হবে। তবে অ্যাভোগাড্রো সূত্র রিলেটিভলি কম আসে, স্টেটমেন্ট হয়তো আসতে করে গ্যাস থেকে মেনলি এগুলো দেখলেই হবে। আর সর্বোপরি প্রত্যেক চ্যাপ্টার থেকেই বেশ কিছু পেজ টেস্ট পেপারে সলভ করলে দেখবো এই কোশ্চেনগুলোই আসে। তার পরবর্তীতে যেমন যে তাপের যে চ্যাপ্টারটা আছে, তাপের চ্যাপ্টার থেকে দৈর্ঘ্য, আয়তন, প্রসারণ গুণাঙ্ক যেগুলো আছে তাদের বিবৃতি এবং গাণিতিক রূপ যেগুলো আছে, সেই আলফা 1 ইকুয়াল টু আলফা 0 ইন্টু 1 প্লাস ল্যামডা টি বা পরপর যেগুলো আছে ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এবং এদের যে সম্পর্ক যেটা আছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3। তারপরে তাপীয় রোধের যে গাণিতিক রূপ, যেখানে গামা পি ইজ ইকুয়াল টু 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সের যে প্রমাণ, তারপরে তাপের পরিবাহিতাঙ্কের গাণিতিক রূপের যে প্রতিষ্ঠা, এইগুলো মোটামুটি ভালো করে দেখবে। এবং সব ক্ষেত্রেই ওই একই কথা যে আমি যেগুলো বলছি এগুলোর পাশাপাশিও কিন্তু টেস্ট পেপার একটু দেখলে ভালো হয়। তার পরবর্তীতে যে চ্যাপ্টার আছে, যেমন ধরো আলোর যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে সমস্ত চিত্র বইতে যেগুলো দেওয়া আছে সেই চিত্রগুলো অবশ্যই দেখা লাগবে। যত বেশি চিত্র দেখে যাবে তত কোশ্চেন কম হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A এর যে প্রমাণ আছে, তারপরে কাচের স্ল্যাবের ক্ষেত্রে যে প্রমাণ ছিল I1 ইকুয়াল টু I2 যে জায়গাগুলো প্রমাণগুলো ছিল, সমস্ত প্রমাণগুলো দেখে নেবে, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো তোমাদের চলতরিৎ যেটা ছিল, সেখানে কুলম্বের সূত্র, এখান থেকে বেশ কতগুলো সূত্র আছে যে সূত্রগুলো কিন্তু পরীক্ষাতে একদম কমন আসে, যেরকম কুলম্বের সূত্র, ডান হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, ইভেন এদের যে অঙ্ক যেগুলো আছে সেগুলো, এছাড়া বার্নৌলির চক্র, লেন্জের সূত্র, যা যা আছে একদম সূত্র ডাইরেক্ট আসে। তো টেস্ট পেপার খুললেও বুঝতে পারবে যে এই সমস্ত কোশ্চেন কিন্তু আসে, মাধ্যমিকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে। মোটামুটি চলতরিৎ থেকে এইগুলো পড়লে। আর হচ্ছে এছাড়া কিছু কোশ্চেন এরকম আসে যে বাল্বের রেটিং দেওয়া থাকে, যে রেটিং এর মানে আমরা কি বুঝি, এলইডি, সিএফএল, এদের যে ডিটেলস যেগুলো আছে, ঠিক আছে, 220 ভোল্ট, 100 ওয়াট, এরকম যে মার্কিং করা থাকে, এই মার্কিং এর অর্থ কি, এরকম টাইপের কিছু কোশ্চেনও আসে। তারপরে ডিওটি রিলেটেড যে আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসে, সেই ওয়াট আর কিলো ওয়াট আওয়ারের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো দেখতে। আচ্ছা, এর পরবর্তীতে কেমিস্ট্রি পোর্শনের ভেতরে মেনলি তেজস্ক্রিয়তার যে জায়গাটা আছে সেখান থেকে আলফা, বিটা বা নিউক্লিয়াস, যেটা আলফা, বিটা, গামা, এদের যে বৈশিষ্ট্যগুলো আসে, এবং যে আমাদের নিউক্লিয়ার রিয়াক্টরের যে বিক্রিয়াগুলো হয়, শৃঙ্খল বিক্রিয়া, সেইগুলো যেমন হচ্ছে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজনের যে বিক্রিয়াগুলো, কোনটা আগে ঘটানো হয়, কোনটা পরে ঘটানো হয়, কোনটা বেশি শক্তি নির্গত হয়, কোনটা কম শক্তি নির্গত হয়, সেইগুলো। বিটা কণা আবিষ্কারের যে বিক্রিয়া ছিল সেই বিক্রিয়া বইতে লেখা আছে, সেইগুলো আসে। এর পরবর্তীতে তোমাদের পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে একদম স্ট্রেট ফরওয়ার্ড আসে যে পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র যেগুলো আছে। তারপরে বিভিন্ন ধর্মের যে পরিবর্তনগুলো, যে শ্রেণী বরাবর, পর্যায় বরাবর কিরকম কি পরিবর্তন হয়, সেই সমস্ত ব্যাসার্ধে কিরকম পরিবর্তন হয়, আয়নাইজেশন এনার্জি মানে আয়নীভবন শক্তির কিরকম পরিবর্তন হয়, যে গ্রুপ 17 গ্রুপে সমস্ত মৌলগুলো গ্যাসীয়, তরল, কঠিন সমস্ত যে একই গ্রুপে আছে, এই জায়গাগুলো দেখবে, চালক বিজারক দিক বরাবর বাড়ে কমে সেইগুলো। তারপরে কেমিস্ট্রির ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং যেটা আছে, কেমিক্যাল বন্ডিং এর ভেতরে কিন্তু সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধনের ডিটেলস, মানে একদম সংজ্ঞা, উদাহরণ, যে কিছু কিছু যৌগ আছে, যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম ফ্লোরাইড, এদের কিভাবে কি হচ্ছে, যে কোনটা আয়নীয় বন্ধন কিভাবে হচ্ছে, যে একজন ইলেকট্রন ছাড়বে, সেখান থেকে একটা ইলেকট্রোপজিটিভ চার্জ আসবে, অ্যাটম সেটা ইলেকট্রনটা নিয়ে নেবে, নিয়ে মাইনাস হবে, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দিয়ে যে জুড়ে যাবে, পুরো জায়গাগুলো, যে লুইস ডট গঠনের মাধ্যমে যে আমরা ইলেকট্রন ট্রান্সফার দেখাই, আর সমযোজীর ক্ষেত্রে যে দুটো ইলেকট্রন একসাথে সমভাবে মিউচুয়াল শেয়ারিং হয়, সেই যে জায়গাগুলো বিভিন্ন গঠনের মধ্যে বইতে দেখবে স্ট্রাকচার করে করেই দেখানো আছে, সেই গঠনগুলো যাতে তোমরা অবশ্যই দেখে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসে, মানে একদম একই রকম। আচ্ছা, এর পরবর্তীতে নেক্সট যে চ্যাপ্টার আছে সেখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের যে চ্যাপ্টার। এখানে ক্যাথোড অ্যানোড কাকে বলে, এগুলো তো একদম সহজ কোশ্চেন। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, মেনলি পরীক্ষায় যেটা আসে, বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণ করলে
কোন পদার্থ ক্যাথোডে জমা হবে বা অ্যানোডে জমা হবে সেই বিষয় সংক্রান্ত আসে। যেখানে সবচেয়ে বেশি আমার যেটা মনে হয় ইম্পর্টেন্ট, এই কপার তড়িৎদ্বারের যে কোশ্চেনটা, কপার সালফেটের যদি ইলেকট্রোলাইসিস করা হয় এবং কপার তড়িৎদ্বার ব্যবহার করলে কি হবে, অ্যানোড যে ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোড যে আস্তে আস্তে পুরো হয়ে যাবে, সেই বিষয়গুলো আসে এখান থেকে। তারপরে আরও পরবর্তীতে গোল্ড প্লেটিং, যে আমরা কোনো জিনিসের ওপরে সোনার প্রলেপ ফেলতে গেলে কি ক্যাথোডে কোনটা নেবো, অ্যানোডে কোনটা নেবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি নেবো, গোল্ড প্লেটিং, সিলভার প্লেটিং, নিকেল প্লেটিং, তড়িৎ লেপনের যে জায়গাটা, এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, মেনলি এই তড়িৎ বিশ্লেষণে যে কোনটা নেব, কীভাবে তড়িৎ বিশ্লেষণ করবো, সেইগুলোই মেনলি আসে। এইবার বিভিন্ন যে পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের যে জায়গাটা আছে, যেখানে বিভিন্ন গ্যাস আছে, যে অ্যামোনিয়া, তার পরবর্তীতে হাইড্রোজেন সালফাইড, আর তার পরবর্তীতে নাইট্রোজেনের যে জায়গাগুলো আছে, এই জায়গা থেকে একটু মুখস্থ টাইপের কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি যে কিছু রিয়াকশন মুখস্থ করা লাগে, পরীক্ষাগার প্রস্তুতি লেখো, বিভিন্ন বিক্রিয়া করার সময় যে প্রিকশনস কি নেওয়া দরকার, অসওয়াল্ডের পদ্ধতি, যে বিভিন্ন পদ্ধতি, যে পদ্ধতিগুলোতে হেবার পদ্ধতিতে যেমন অ্যামোনিয়া বানানো হয়, এই পদ্ধতিগুলো আসে। তবে এই জায়গাগুলো একটা টেস্ট পেপারে 10-12টা পেজের কিছু কোশ্চেন দেখে নিয়ে সলভ করলে এগুলো হয়ে যায়, এগুলো নিয়ে খুব সমস্যা নেই। আর ধাতুবিদ্যা সংক্রান্ত যে জায়গা, সেখানে খনিজ আপরিক পাউচ সম্পর্কে দেখবে বইতে চার্ট দেওয়া আছে, সেই চার্টে কোন কোন মেটাল থাকে, যেমন পিতলে, জার্মান সিলভার, ডুরালুমিন, স্টেনলেস স্টিল, কোনগুলোতে কি কি মেটাল আছে না আছে, তাদের পার্সেন্টেজ কি আছে, সেই জায়গাগুলো, খনিজ আপরিকের বিষয়গুলো, যে সমস্ত আপরিক খনিজ কিন্তু সব খনিজ আপরিক নয়, মরিচা পড়ার যে রাসায়নিক বিক্রিয়া, মরিচা নিবারণের উপায় এবং যে বিভিন্ন ধাতু ক্ষয় সংক্রান্ত যে ক্ষতিকারক প্রভাবগুলো, সেইগুলো দেখবে। আর সব শেষে যে অর্গানিক কেমিস্ট্রির যে জায়গাটা আছে, সেখান থেকে মেনলি কার্বনের ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, আইসোমেরিজম কাকে বলে, তারপরে একদম সিম্পল কিছু আইইউপিএসি নোমেনক্লেচার আসে, যেরকম 2-মিথাইল বিউটেন, বিউটান 2-অল, একদম সিম্পল যে 1-বিউটাইন 2-বিউটাইন, 1-বিউটিন 2-বিউটিন, একদম সিম্পল যে কিছু কার্যকরীগুলো, মেনলি OH গ্রুপ, কিটো গ্রুপ, COOH, CHO, একদম উপর থেকে কিছু কোশ্চেন আসে। আইপিএসসি নোমেনক্লেচারটা অবশ্যই দেখে যাবে, সমগণীয় শ্রেণী সংজ্ঞা এবং তার যে উদাহরণ, যে কোনো সারি দিয়ে দেওয়া সম্ভব সেইগুলো। আর কিছু বিক্রিয়া আছে, যেরকম বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের যে হ্যালোসিনেশন বা ক্লোরিনেশন যে বিক্রিয়া, পরপর যে বিক্রিয়াগুলো হয়, CH3Cl, CH2Cl, এর যে সিকুয়েন্সটা, এবং ক্লোরিনের পরিমাণ কম আর মিথেনের পরিমাণ যদি অতিরিক্ত নিই, তাহলে কি হবে, এরকম কোশ্চেন আসতে পারে। এছাড়া একদম কতগুলো বিক্রিয়া আছে, যেরকম যদি অ্যালকিন বা অ্যালকাইন থাকে, তাহলে হাইড্রোজেন যদি যোগ করি, তাহলে ইথেন উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। বা কোনো যদি অসম্পৃক্ততার আইডেন্টিফিকেশন কিভাবে করবো, যে প্রবীণ জল দেবো, লাল বর্ণের প্রবীণটা বর্ণহীন হয়ে যাবে, সেই বিষয়গুলো আসে। একদম হাতে গোনা কয়েকটা বিক্রিয়া আছে, এই কটা বিক্রিয়া দেখে যাওয়াই ভালো, কমন চলে আসতে পারে। আর থার্মোসেটিং পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার, এটা তো সংখ্যা লাগবে। এছাড়া দেখবে প্রত্যেক বইতে একটা চার্ট দেওয়া থাকে, যে চার্টে মেনলি পলিমারের মনোমারের নামগুলো, তাদের ব্যবহার, এখান থেকে কোশ্চেন আসে, এটা পড়বে। আর বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল পলিমারের জায়গাটা, তারপরে ইথাইল অ্যালকোহলের ডিহাইড্রেশন করলে, জল অপসারণ করলে যে অ্যালকিন হয়, সেইটা এস্টেরিফিকেশন, মেথিলেটেড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, কিছু ইনফরমেটিভ কোশ্চেন আছে। মোটামুটি এইগুলো পড়লে এখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন পেয়ে যাবে, এটাই মোটামুটি বলার। তবে এছাড়াও টেস্ট পেপার সর্বোপরি পড়লে যথেষ্ট সংখ্যক কোশ্চেন কম আসবে। তোমরা শুনলে স্যার কিন্তু খুব সীমিত কিছু কোশ্চেন বলেছে, খুব যে আহামরি কোশ্চেন বই সহ বই দিয়ে তাকে তো নয়। এই যে কোশ্চেনগুলো স্যার বললেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে তোমরা যদি চ্যাপ্টার রিচ করো, এই কোশ্চেনগুলো ছাড়া কিন্তু তোমরা চ্যাপ্টার থেকে বেরোতে পারবে না, অর্থাৎ এগুলো তোমাদের পড়ে যেতেই হবে। একটা বেসিক কোশ্চেন, এগুলো পড়া লাগবে, এগুলো তোমাদের পড়তেই হবে, এগুলো পড়ো এবং টেস্ট পেপার সলভ করতে থাকো, তাহলে হয়ে যাবে। এবার স্যার আপনি যেটা বললেন, এটা হচ্ছে যারা মোটামুটি কম পড়েছিল তারাই সীমিত সময় এগুলো পড়বে, কিন্তু এখন কথা হচ্ছে যারা 100-100 পেতে চায় এবং টপ করতে চায়, মোটামুটি 650-এর উপরে নাম্বার রাখতে চায়, তারা কি করবে?
যদি বই একদম ফুটিয়ে পড়াবে, একদম তারা তো সাজেশন ফলো করবে না। কোনো সাজেশন ফলো করবে না, বই একদম ফুটিয়ে পড়বে, একদম মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা আছে। এবং অবশ্যই তারাও টেস্ট পেপার সলভ করবে, তাহলে অ্যাকিউরেসি লেভেল বেড়ে যাবে। তার কারণ আমি যদি দেখি টেস্ট পেপার সলভ করতে গিয়ে একই কোশ্চেন বারবার আসছে, তখন সেটা আমার মাথার ভেতরে গেঁথে যাবে। যে কোশ্চেনের পরীক্ষা আসবে তাহলে সেটা আমি আরো বেশি কনসেন্ট্রেশন নিয়ে পড়বো, ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার আসবে। তবে ওই পুরো যারা ম্যাক্সিমাম স্কোর করতে চান ভৌত বিজ্ঞানে টুকরো কোশ্চেন আসে, যে কারণে সাজেশন দেওয়া খুব মুশকিল। কিন্তু তাদের ক্ষেত্রে বলি, তারা বই যে কোনো মার্কেটের স্ট্যান্ডার্ড একটা দুটো বই ভালো করে ফলো করে সব পড়বে, কিছু বাদ নেই, এবং লাস্টে টেস্ট পেপার তো অবশ্যই সলভ করবে। সমস্ত কোশ্চেনই কমন আসে ভৌত বিজ্ঞানে, যদি টেস্ট পেপার আর বই দুটো পড়া যায় সমস্ত কোশ্চেনই কমন আসে, মানে সমস্যা কিছু নেই। আচ্ছা স্যার, স্টুডেন্টদের একটা সংশয় থাকে, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন কি ওরা পূর্ণ বাক্যে লিখবে নাকি শুধু দাগ নাম্বার দিয়ে আনসারটা করবে? পূর্ণ বাক্যেই লেখা উচিত, পূর্ণ বাক্যেই লিখবে। আচ্ছা, তাহলে ওরা পূর্ণ বাক্যে আনসারটা লিখবে। পূর্ণ বাক্যে আছে। আচ্ছা, এবার স্যার তারপরে যেটা কোশ্চেন আছে যে 36 নাম্বার শর্ট কোশ্চেন থাকে, তা ওরা শর্ট কোশ্চেনে 36 কিভাবে পাবে? 36-এ অ্যাকচুয়ালি 36 পেতে গেলে কি বইটা পুরো পড়া লাগে, কেন বই থেকে তো ফুটিয়ে আসে। সেক্ষেত্রে যারা ধর ম্যাক্সিমাম স্কোর করতে চাও, তোমরা বইটা যদি ফুটিয়ে পড়ো, অবশ্যই তার সাথে যদি টেস্ট পেপার সলভ করো, তাহলে দেখবে কোশ্চেন 36-এ 35-36 চলে আসছে, সমস্যা হবে না। মানে ভৌত বিজ্ঞানে যেহেতু টুকরো কোশ্চেন আসে, সেক্ষেত্রে বই না পড়লে ম্যাক্সিমাম মার্কস স্কোর করাটা মুশকিলের ব্যাপার। তবে ইম্পর্টেন্ট যে সেকশনগুলো, সেখান থেকেও কিছু কোশ্চেন আসবে, কিন্তু সব আসবে না। মানে স্যার আপনি যেগুলো বললেন বড় কোশ্চেন হিসাবে, সেখান থেকে শর্ট কোশ্চেনও দিতে পারে। সেখান থেকে শর্ট কোশ্চেনও দিতে পারে। তাহলে ইম্পর্টেন্ট জায়গাগুলো ফোকাস করলে অনেকটাই হয়ে যাবে। এবার স্যার স্টুডেন্টদের আবারও একটা ভয় থাকে, সেটা হচ্ছে বিক্রিয়া ওদের মনে থাকে না। পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে বাড়িতে পড়ে যাওয়া বিক্রিয়া সেটাই ভুলে যায়। এবার ওরা কিভাবে বিক্রিয়াগুলো এইখানে একটা কথা বলার, সেটা হচ্ছে বিক্রিয়া দেখবে ক্লাস 9-10-এর মধ্যে বিক্রিয়ার সংখ্যা খুবই কম। সেই বিক্রিয়াগুলো যদি একটা জায়গায় লিখে ফেলো, একটা খাতায় একটা পেজের ভেতর যদি লিখে ফেলো এবং সেটাই যদি বারবার দেখো, তাহলে দেখবে সহজে মনে থাকবে। কিন্তু যদি বইতে বিক্রিয়া লেখা থাকে, তাহলে মাথায় রাখাটা মুশকিলের ব্যাপার। বিক্রিয়া টোটাল যদি এক জায়গায় করি, হয়তো 20টা বিক্রিয়া হবে। সেই 20টা বিক্রিয়া যদি আমার এক জায়গায় লেখা থাকে, আমার মাঝে মাঝে যদি দেখি এবং যদি বেশ কয়েকবার একটু না দেখে প্র্যাকটিস করি, মনে থাকবে। কিন্তু যদি বইয়ের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেক্ষেত্রে মনে রাখাটা মুশকিল। যারা ম্যাক্সিমাম স্কোর করতে চাও, তারা বইতে যা বিক্রিয়া আছে সমস্ত একটা কাগজে লিখে ফেলো এবং ওটা মাঝে মাঝে দেখো, প্রয়োজনে দেয়ালে টাঙিয়ে রাখো, দেখবে সবকটা বিক্রিয়া মাথায় থাকবে। বিক্রিয়া কি স্যার এমনি যদি অজানা কোনো বিক্রিয়া থাকে, সেটা কি অ্যাটেন্ড করা কি পসিবল? পসিবল, কিন্তু তার জন্য একটু নলেজের দরকার আছে। যে যেরকম অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অক্সাইড উৎপন্ন হবে। এবার বাদিকে যদি কার্বন থাকে, তাহলে কার্বনের অক্সাইড হবে, সালফার থাকলে সালফারের অক্সাইড হবে। যেটা একটু ডিটেলসে যদি পড়া থাকে, তাহলে স্টুডেন্টের মাথায় চলে আসবে যে এখানে অক্সিজেন দিচ্ছে মানে জ্বালানো হবে, জ্বালানো হওয়া মানে ডান দিকে কোনো একটা অক্সাইড আসবে। তা এইরকম জায়গাগুলো সেটা বেশি পড়ার উপর ডিপেন্ড করে, তবে মাধ্যমিকে খুব বেশি বাইরের বিক্রিয়া আসে না। এবার স্যার এই যেটা বিষয় যে ওই রাসায়নিক বিক্রিয়া থেকে, সেখান থেকে অনেক স্টুডেন্ট ভাবে যে না এই কটা বইয়ে বিক্রিয়া দেওয়া আছে। রাসায়নিক বিক্রিয়া খুব বেশি সমস্যা নেই, কারণ রাসায়নিক বিক্রিয়াটা লিমিটেড কতগুলো বিক্রিয়ার ভেতর থেকেই মেনলি কোশ্চেন। মানে স্যার ওর বাইরে থেকে কোনো কোশ্চেন বাইরে আসে না। যেরকম পটাশিয়াম ক্লোরাইড KClO3 কে উত্তপ্ত করলে যে অক্সিজেন হয় 2KClO3 থেকে 2KCl+3O2। তারপরে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CO+CO2 যে বিক্রিয়াটা 100 গ্রাম থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তারপরে ক্যালসিয়াম কার্বনের সাথে দুটো HCl মেশালে CaCl2CO2 ওয়াটার হয়, সেই বিক্রিয়াটা ওগুলোর ভেতর থেকেই আসে। এবার ধরো আমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl বললাম, পরীক্ষায় হয়তো ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে HCl আসবে, কিন্তু দুটো পুরো আইডেন্টিক্যাল বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেটে CaCl2 আসবে, ম্যাগনেসিয়াম কার্বনেটে MgCl2 আসবে। তা এই জায়গাগুলো একটু কম্পেয়ার করে যদি পড়ে রাখো, তাহলে অল্প করে অনেকটা কাজ হয়ে যাবে। বিক্রিয়াগুলো কিন্তু খুব বেশি উল্টোপাল্টা বিক্রিয়া আসে না, এই আর কি। এবার স্যার আর একটা কোশ্চেন হচ্ছে যে যেদিন মানে ভৌতবিজ্ঞান পরীক্ষা, তার আগের দিনও তো পরীক্ষা থাকবে। স্টুডেন্টরা বাড়ি এসে কিছু খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তাদের আবার পড়তে শুরু করতে হবে। এবার রাতে তো সীমিত সময়, এই মানে ছোট্ট সময়ের মধ্যে তারা রাতে কোন জায়গাগুলো কভার করবে বা কিভাবে পড়বে রাতে বেলা আর কি, সেটা হচ্ছে যে জায়গাগুলো মেনলি ইনঅর্গানিকের রিয়াকশন আছে না, সেই জায়গাগুলো তাড়াতাড়ি রিভিশন দিয়ে ফেলার দরকার। কেন ওইগুলো আগের দিন না দেখলে মনে থাকবে না। প্লাস স্টেট
স্টেটমেন্ট যেগুলো আছে সেই স্টেটমেন্টগুলো অবশ্যই দেখে যাওয়ার দরকার। কেন বইতে যে স্টেটমেন্ট লেখা থাকে তার থেকে নটচট হলে বেশিরভাগ ক্ষেত্রেই কেটে দেয়, যে কারণে বইয়ের স্টেটমেন্টগুলো রিভিশন দেওয়ার দরকার। তারপরে অঙ্কের যে জায়গাগুলো আছে সে অঙ্কের প্যাটার্ন আমি একটা দুটো করে দেখে গেলাম, তবে চেষ্টা করতে হবে খুব তাড়াতাড়ি রিভিশন দিয়ে ফেলতে, এবং একেবারে বিষয় হচ্ছে কি লাস্ট দিনের পরে ভরসা না করে ম্যাক্সিমাম জায়গাটা আগে করে রাখাই ভালো। যদি বেশিরভাগ পোর্শন আমার পড়া থাকে তাহলে পরীক্ষার আগের দিন খুব বেশি প্রেশার হবে না, আমি উপর থেকে দেখে যাবো। অনেকেই করে স্যার না পরীক্ষার আগের দিন রাত জেগে বই পড়ে, সেই বিষয়ে স্যার কি বলবেন? পরীক্ষার আগের দিন না পড়াই ভালো, অত প্রেশার নিয়ে না পড়াই ভালো, তার কারণ আগে দেখে রাখাই সেফ। সেক্ষেত্রে কোনো প্রেশার থাকলে না, ঠান্ডা মাথায় গিয়ে আমি ম্যাক্সিমাম দেখে আসলাম, সমস্যা যাতে কম হয়। তাহলে পরীক্ষার আগের দিন কিন্তু বেশি রাত জাগা উচিত না, তাহলে মুশকিলের ব্যাপার। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টরা যে লিখতে শুরু করবে, এবার কিভাবে খাতা সাজানো কি ভৌতবিজ্ঞানে ম্যাটার করে? যে না খাতা সাজালে কিভাবে হয়? যে কোশ্চেনগুলো একই দাগ নাম্বারে থাকে সেইগুলো ভৌতবিজ্ঞানে প্রচুর প্রচুর কোশ্চেন থাকে। এবার ওই কোশ্চেনগুলো না এক জায়গায় লিখলে যে টিচার খাতা দেখে তারও সুবিধা হয়। যদি আমরা খুব ছড়িয়ে ছিটিয়ে লিখি, তারা একের এগেনস্টে চারটে কোশ্চেন 4 জায়গায় লিখলাম, তাতে সমস্যা কিছু নেই, কিন্তু টিচারের বিরক্তি হয়। যে কারণে আমার মতে যদি মনে করো তুমি ওই 4টে পার্টের 3টে পার্ট এক জায়গায় পারলে, একটা পার্ট পারলে না, ফাঁকা দিয়ে চলে গেলে। যদি আমি ফাঁকা ফিল আপ না করি কিছু যায় আসে না, কিন্তু যত পারো ম্যাক্সিমাম যে কোশ্চেন যেগুলো আছে এক জায়গায় লেখাটাই সেফ, তাতে মানে টিচারের বিরক্তি কম হয়, খাতাটাও দেখতে ভালো লাগে। কিন্তু বেশি যদি মানে খাতা দেখার সময় বেশি যদি এপাশ ওপাশ করতে হয় টিচারেরও বিরক্তি হয়, সেদিক থেকে এক জায়গায় লেখাই ভালো। আর স্যার অথবা দুটো কোশ্চেন থাকলে দুটো কোশ্চেন কি লেখা যেতে পারে? লিখে আসতে পারো, সমস্যা কিছু নেই। এক্সট্রা অনেকেই লিখে আসে, সেক্ষেত্রে মার্কস এবার হ্যাঁ যদি ধরো তুমি মার্কস অনেক পেয়ে যাও, 97 98, সেক্ষেত্রে হয়তো পরের কোশ্চেনটা হয়তো ঠিক হলো, সেক্ষেত্রে হয়তো মার্কস পুরো দিল না। কিন্তু ধরো তুমি ফেল করে যাচ্ছ বা চাই না এরকম হোক, বা মার্কস কম আছে, সেক্ষেত্রে কিন্তু সেই মার্কসগুলো দিয়ে দেয়। যে কারণে কিন্তু অনেক কোশ্চেন সময় পেলে জানা থাকলে অবশ্যই লিখে আসা উচিত। আজকে স্যার শেষ কোশ্চেন, সেটা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে এমন পরিস্থিতি যেন না হয় যাতে তাদের খাতা এক্সামিনারে কেড়ে নিতে হয়, মানে টাইম ম্যানেজ সম্পর্কে স্যার কিছুটা যদি বলে দিতেন। এবার টাইম ম্যানেজমেন্টের ব্যাপার হচ্ছে অবশ্যই মাধ্যমিকে যা সময় দেয় খুব সমস্যা হয় না। এবার মানে যার উত্তর জানা থাকে সে সময়ের অভাবে সচরাচর এরকম হয় না লিখে আসতে পারেনি। তবে অবশ্যই প্রথম থেকে তোমরা বাড়িতে কিছু প্র্যাকটিস টেস্ট বা কিছু মক টেস্ট দেবে, যাতে করে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে প্রপার আইডিয়া হয়ে যায়, যে আমার মোটামুটি একটা আইডিয়া থাকবে 2.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, বা আমি ম্যাক্সিমাম যা জানি ফার্স্টের দিকে লিখবো, যে কোশ্চেনগুলো জানি না সেগুলো পরের দিকে দেখা যাবে। তা এইভাবে বাড়িতে কিছু মক টেস্ট দাও, টাইম ধরে কিছু প্র্যাকটিস করো, সেদিক থেকে ভালোই পরীক্ষা হবে, টেনশনের কিছু ব্যাপার নেই। আচ্ছা স্যার, নতুন যারা টেন তাদের জন্য যদি কিছু বলে দিতেন। আচ্ছা, নতুন যারা ধরো ক্লাস 10-এ এবার স্টার্ট করবে তাদের বলি প্রথম থেকেই তোমরা বই একদম ধরে ধরে পড়ো, কেন বই যত ধরে ধরে পড়বে তত ভৌতবিজ্ঞানের বেস তত স্ট্রং হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ইন দ্য লং রান ভবিষ্যতেও যদি পরবর্তীতে সায়েন্স পড়ার ইচ্ছে থাকে সেদিক থেকে বেনিফিট হবে। তার কারণ এখানে যে দেখছো ভৌতবিজ্ঞানের ফিজিক্স আর কেমিস্ট্রি, এটাই পরবর্তীতে গিয়ে কিন্তু ভৌতবিজ্ঞানটাই ফিজিক্স কেমিস্ট্রিতে ভাগ হয়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে তো অনেক সময় আছে, এখনই সাজেস্টিভ চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। একদম প্রথম থেকেই থরলি বুঝে বুঝে বই পড়ো, সমস্যা হলে টিচারকে জিজ্ঞেস করো, এইভাবেই প্রথম থেকেই পড়ো, তাহলে ভালো হবে। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। যদি তোমাদের মনে হয় যে না স্যার যেগুলো বলেছে খুব হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও এবং কমেন্টে এসে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এই ধরনের আরও ভিডিও তোমাদের আসতে চলেছে। তো চলো টাটা, এই পর্যন্ত।